আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হলে ভারতের জন্য কী ধরনের বিপর্যয় নেমে আসতে পারে তা নরেন্দ্র মোদী আগাম অনুমান করতে পারেননি। তিনি শুধু এক সস্তা রেটরিক ভারতবাসীর মনে ঢুকিয়ে দিয়ে আসছিলেন। বারবার বলছিলেন, মেরা দোস্ত ট্রাম্প, মেরা দোস্ত ট্রাম্প। কিন্তু রাজনীতি এক জটিল খেলা। এখানে কেউ কারো চিরবন্ধু কিংবা শত্রু নয়, এখানে চলে রাষ্ট্র স্বার্থের খেলা। এই খেলায় অতীতের শত্রু নিমেষেই বন্ধুতে পরিণত হয়, আবার আজকের বন্ধু আগামীকাল চরম শত্রুতে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে যা করেছিল তা বিশ্ববাসী সবাই জানে। কিন্তু এরপরও জাপানকে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় বন্ধুতে পরিণত করে। তেমনিভাবে ভিয়েতনামের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পরিচালিত করেছিল কয়েক বছরব্যাপী এক দীর্ঘ যুদ্ধ। সেই ভিয়েতনাম এখন হয়েছে যুক্তরাষ্ট্রের বন্ধু। আসলে নরেন্দ্র মোদী ভেবেছিলেন যুক্তরাষ্ট্র সেই জর্জ বুশের আমলে বিশ্ব সন্ত্রাসবাদ দমন ইস্যুতে ভারতকে যেভাবে বন্ধু বানিয়েছিলেন তেমন বন্ধুসুলভ মেজাজেই আছে। কিন্তু দিন বদলায়, আর দিন কারো সমানও যায় না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চীন বিরোধী কোয়াড কিংবা ইন্দো প্যাসিফিক জোট নিয়ে ভারতের উচ্চাশা এখন হতাশায় পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% আমদানি শুল্ক আরোপ করেছেন, যা 27 আগস্ট 2025 থেকে কার্যকর হওয়ার পথে রয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2023 সালের হিসাব অনুযায়ী মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $191 বিলিয়ন, যেখানে ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি করে প্রায় $115 বিলিয়ন মূল্যের পণ্য এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে প্রায় $75 বিলিয়ন মূল্যের পণ্য। ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় $40 বিলিয়ন বাণিজ্য ঘাটতি দেখা দেয়। অন্য কথায়, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের পক্ষে বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়ায় প্রায় $40 বিলিয়ন, যা এখন 2024 সাল শেষে দাঁড়িয়েছে $45 বিলিয়ন ওপরে। এতে বোঝাই যাচ্ছিল যে মার্কিন জাতীয়তাবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কিছুতেই সহ্য করবেন না। তিনি যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখনই এসব বিষয়ে স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছিলেন। আর সেই দেশ ভারতের মতো আত্মীয় হোক কিংবা ব্রিটেনের মতো কাছের বন্ধু রাষ্ট্র হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প নিজ দেশের বাণিজ্য ঘাটতি কমাতে যে কোনো দেশের ওপর আমদানি শুল্ক বসাতে পূর্ব থেকেই বদ্ধপরিকর হয়েছিলেন। এ কারণে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য এই 50% শুল্ক আরোপ করেছেন। তবে এ কাজ করার জন্য তিনি অজুহাত পেশ করেছেন যে ভারত কয়েক বছর ধরে রাশিয়া থেকে সস্তায় তেল কেনার কারণে শাস্তিস্বরূপ তার ওপর অতিরিক্ত 25% আমদানি শুল্ক ধার্য করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই অজুহাত পেশের উদ্দেশ্য হল তিনি বিষয়টিকে বাণিজ্য যুদ্ধের পাশাপাশি ভূরাজনৈতিক দ্বন্দ্ব হিসাবেও উপস্থাপন করতে চেয়েছেন, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক দাপটকে অন্যরা ভয় করে চলে। কিন্তু আসল কথা হলো, ডোনাল্ড ট্রাম্প ভূরাজনৈতিক দ্বন্দ্ব নয়, তিনি মূলত বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। সুতরাং এমন পরিস্থিতিতে ভারত পরিমরি করে চীনের কোলে উঠতে ব্যাকুল হয়ে পড়েছে। তবে চীন এখন ভারতকে তার কোলে জায়গা দেবে কিনা সেটা আগামী দিনগুলোতে স্পষ্ট হবে। আসলে দীর্ঘ প্রায় 2 দশক ধরে মার্কিন আশীর্বাদ ও আশকারাই ভারত মুই কি হনুরে ভাব দেখিয়ে আসছিল। চীন কিংবা অন্য কোনো দেশকে সে একেবারেই পরোয়া করেনি। কিন্তু একটি চরম সত্য কথা নরেন্দ্র মোদী একবারও ভাবেননি যে ভারত যদি হাতি হয় তবে চীন হলো তিমি। যাই হোক, অবশেষে মার্কিন ছায়া সরে যাওয়ায় নরেন্দ্র মোদীর হুঁশ ফিরেছে। বস্তুত গত 1.5-2 বছর যাবৎ নরেন্দ্র মোদী ভারতের কোটি কোটি লোকের দারিদ্র্য বিমোচনের জন্য চীনা ঋণ, বিনিয়োগ ও প্রযুক্তির দিকে মুখিয়েছিলেন। কিন্তু সেটা প্রকাশ করলে অভ্যন্তরীণভাবে নরেন্দ্র মোদী ও বিজেপির চীন বিরোধী রাজনীতি ধসে পড়বে। তাই নরেন্দ্র মোদী চীনা প্রযুক্তি, ঋণ ও বিনিয়োগ লাভের বাসনাকে সংগোপনে ব্যক্ত করে চলছিলেন। অবশেষে যুক্তরাষ্ট্র যখন 50% আমদানি শুল্ক আরোপ করল, তখনই নরেন্দ্র মোদী খোলাখুলিভাবে প্রকাশ্যে চীনা প্রীতি দেখানো শুরু করলেন। কেননা মিস্টার নরেন্দ্র মোদীর চীনা প্রীতি দেখানোর জন্য এটাই উপযুক্ত মোক্ষম সময়।
এখন ভারতীয় জনগণ মনে করবেন মার্কিন যুক্তরাষ্ট্রকে এক হাত নেওয়ার জন্য মোদিজি ঠিক কাজ করেছেন। তিনি চীনের সাথে জোট করছেন। কিন্তু আসলে নরেন্দ্র মোদী অনেক আগে থেকেই চীনা ঋণ, বিনিয়োগ ও প্রযুক্তির খাতক। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন যা কিছু উন্নয়ন করেছিলেন তার পিছনে ছিল এই চীনা সহায়তা। কিন্তু মোদিজি দেশীয় রাজনীতিতে ভোট কুড়ানোর কৌশল হিসাবে ভীষণ চীন বিরোধী মনোভাব দেখাতেন। সেই সাথে তীব্র পাকিস্তান বিরোধী ভাবও দেখাতেন। নরেন্দ্র মোদী তার দেশের জনগণকে আরও দেখাতে চাইতেন যে, দেখো, হামারা ভারত মাতা কিতনা সুপার পাওয়ার হুয়া, বাংলাদেশ কো কবজা মে লিয়া, হাসিনা হামারা আচ্ছা দোস্ত বান গিয়া। তবে এখন নরেন্দ্র মোদীর এসব জারিজুরি আর চালবাজি সব শেষ। তাকে এখন ব্যবসা বাণিজ্যের কথা ভাবতে হচ্ছে। এমন শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য মোদিজিকে অভিনন্দন জানানো যেতে পারে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মেটাতে বেইজিং আর নয়াদিল্লি মিলে এখন বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। আগস্টের তৃতীয় সপ্তাহে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর করেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠক হয়। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। গত বছর রাশিয়ার কাজানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার বৈঠকের পর থেকে পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতাকে সম্মান জানিয়েই ভারত ও চীনের সম্পর্ক ক্রমাগত উন্নতি হয়েছে। চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে আমাদের পরবর্তী বৈঠকের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। সুতরাং নরেন্দ্র মোদীর ঘোষণাতে স্পষ্ট হলো যে তিনি 7 বছর পর চীন সফরে যাচ্ছেন এবং সেখানে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠকে যোগ দিবেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন। উল্লেখ্য যে এসসিও চীনের নেতৃত্বাধীন একটি জোট, যেখানে রাশিয়াও সদস্য রাষ্ট্র। এছাড়া ইরান, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান এই 6টি মুসলিম দেশগুলো এসসিওর সদস্য রাষ্ট্র। যাই হোক, নরেন্দ্র মোদী ইতিপূর্বে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 2024 সালের অক্টোবরে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে দেখা করেছিলেন। তখনই আলামত পাওয়া যাচ্ছিল যে নরেন্দ্র মোদী চীনের কোলে উঠতে মরিয়া হয়েছেন, কেননা ব্রিক্স ও চীনের ভূমিকা নিয়ে তিনি বেশ ইতিবাচক কথাবার্তা বলা শুরু করেছিলেন। এরপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ কয়েক দফা চীন সফর করেন। আর এখন আগস্টের তৃতীয় সপ্তাহে খোদ চীনা পররাষ্ট্রমন্ত্রী দিল্লি আসলেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর বলেন, ভারত ও চীন এই দুই দেশ একে অপরকে আর প্রতিপক্ষ কিংবা হুমকি হিসাবে না দেখে পরস্পরকে অংশীদার মনে করা উচিত। আর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আমাদের সম্পর্কের একটি কঠিন সময় পার করে এখন দুই দেশই এগিয়ে যেতে চায়। চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী দ্বয়ের এসব কথা চীন ভারত নয়া সম্পর্কের ইঙ্গিত বহন করে। চীন ও ভারত এখন প্রাথমিক ও আগাম কাজ হিসাবে তাদের সীমান্ত বিরোধ নিরসনের জন্য বেশ জোরে সোরে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পর পাকিস্তানও সফর করেন। পাকিস্তানের টপ নেতৃত্বের সাথে তার বৈঠক হয়। তার ওই পাকিস্তান সফর সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে প্রশ্ন করা হয়, ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে, কিন্তু চীন আবার পাকিস্তানের ভালো মিত্র। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক উন্নত করা কতটা কঠিন? এমন প্রশ্নের জবাবে ওই চীনা মুখপাত্র বলেন, ভারত আর পাকিস্তান দুটি দেশই চীনের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা দুটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে ইচ্ছুক এবং আশা করি দুই দেশের মধ্যে যে মতপার্থক্য আছে তার যথাযথ সমাধান হবে। এদিকে ভারত ও চীন নিজেদের বাণিজ্য বৃদ্ধিতে বেশ কিছু ক্ষেত্রে ঐক্যমত হয়েছে। সুতরাং সব মিলিয়ে ভারত ও চীন এখন পরস্পর ব্যবসায়িক বন্ধু হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% আমদানির শুল্ক আরোপ করায় ভারত এখন বিকল্প কৌশল নিয়েছে। ভারত রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এই ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য রাষ্ট্র হল রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান।
ওদিকে ভারত এখন চীনের নেতৃত্বাধীন ব্রিক্স সংগঠনটির সাথে আরও জোরেশোরে যুক্ত হতে যাচ্ছে। ব্রাজিল, রাশিয়া, চায়না, ভারত ও সাউথ আফ্রিকাকে নিয়ে ব্রিক্স গঠিত হয়েছিল ১.৫ দশক আগে। এখন আরও নতুন সদস্যরা যুক্ত হয়ে এর নাম হয়েছে ব্রিক্স প্লাস। এই ব্রিক্সের ছাতার নিচে চীনের আর্থিক সহায়তায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক IMF-এর বিকল্প হয়ে উঠতে চাইবে এবং বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে চীনের মুদ্রা ইউয়ানের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন প্রতিষ্ঠা করতে চাইবে। এছাড়া ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে মধ্য এশিয়ায় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। সেই সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও ভারত ব্যবসা বাণিজ্য বাড়িয়ে চলেছে। এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক 50% আমদানি শুল্ক আরোপের চাপ মোকাবেলায় ভারত তার বিকল্প পথ বেছে নিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি করবে? বর্তমানে চলছে বিশ্ব পালাবদলের যুগ। চীনা পররাষ্ট্রমন্ত্রী খুব কাছ দিয়ে ভারত হয়ে পাকিস্তান গেলেন, কিন্তু বাংলাদেশে আসলেন না। এটা একটা অশনি সংকেত। হয়তো তিনি এসসিও সম্মেলন উপলক্ষে সফরে বেরিয়েছিলেন, তাই তিনি বাংলাদেশ সফরে আসেননি। কিন্তু তারপরও শক্ত কূটনৈতিক তৎপরতা চালালে হয়তো তিনি অন্তত ২-১ ঘন্টার জন্য ঢাকায় অবতরণ করতে পারতেন। ইউনূস সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরপরই মনে করা হয়েছিল যে ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশ চীনের সাথে দারুণ সখ্যতা গড়ে তুলবে। বস্তুত সে পথেই বাংলাদেশ অনেক দূর এগিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে বেশি প্রাধান্য দিয়ে চলছে। কিন্তু এটা হতে পারে বাংলাদেশের জন্য ভীষণ আত্মঘাতী। কেননা আগামী দশকে চীনা অর্থনৈতিক শক্তি দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করবে। এমন পরিস্থিতিতে চীনের সাথে সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশের জন্য ভীষণ অপরিহার্য। বাংলাদেশের জন্য প্রফেসর ইউনূস সাহেব মার্কিন আমদানি শুল্ক 20% ঘরে ধার্য করাতে পেরেছেন। এতে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হাফ ছেড়ে বেঁচেছে। কিন্তু বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাই আগামীতে অন্যত্র শিফট করবে। কেননা বাংলাদেশ যত উন্নত হবে তত এদেশের শ্রমিকের মজুরির হার বৃদ্ধি পাবে। তখন এদেশে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির ব্যবসা আর ভালো চলতে পারবে না। এই ইন্ডাস্ট্রি তখন অপেক্ষাকৃত সস্তা শ্রমের দেশে স্থানান্তরিত হবে। সুতরাং প্রফেসর ইউনূস সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে 15% শুল্ক ছাড় পেয়েছেন তা নিয়ে তেমন উৎফুল্ল হওয়ার কিছুই নাই। ভবিষ্যতে এটা মূল্যহীন হয়ে পড়বে। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের নীতি তার অভ্যন্তরেই বুমেরাং হবে। কেননা এতে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরের ভোক্তা গোষ্ঠী অর্থাৎ মার্কিন জনগণকে অতিরিক্ত পয়সা খরচ করে পণ্য কিনতে হবে। ফলে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র আবার তার আমদানির শুল্ক নিজ স্বার্থেই রদবদল করবে। তাই তড়িৎ লাভ দেখে চীনের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবহেলা দেখানো হবে অর্বাচীন কাজ। বাংলাদেশের উচিত মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এই উভয় দেশের সাথে ভারসাম্যমূলক বাণিজ্য নীতি ও পররাষ্ট্রনীতি অবলম্বন করে চলা। আর তা করতে হবে চলতে চলতে সিদ্ধান্ত নেওয়ার মতো করে। কোনো ধরনের পূর্ব অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। সেই সাথে কোনো ধরনের ভূরাজনৈতিক দ্বন্দ্বে জড়ানোটা হবে আরেকটি মারাত্মক ভুল। এক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের পলিসি ও কৌশল অবলম্বন করতে পারে। পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এই উভয় দেশের সাথেই কৌশলগত সম্পর্ক বজায় রেখে চলেছে। চীন পাকিস্তানের অভ্যন্তরে তার BRI প্রকল্পে $100 বিলিয়ন বিনিয়োগ করেছে। এখানে বিশেষ একটি কথা মনে রাখা প্রয়োজন যে চীন তার প্রধান প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও আর্থিকভাবে অগ্রগামী। যেমন উদ্বৃত্ত অর্থ কিংবা সঞ্চয়ের পরিমাণ, অবকাঠামোগত প্রকল্পে ঋণ দান, নগদ অর্থ সহায়তা, ঋণ কিংবা সুদ মওকুফ, সুদ হার কমানো, সুদ ফেরত দানের কিস্তির সময়সীমা পুনর্নির্ধারণ কিংবা বিলম্বিতকরণ, এসব আর্থিক সক্ষমতায় চীন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে। তাই বাংলাদেশকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ভারতীয় আধিপত্যবাদ থেকে আমাদের নিরাপদ থাকার জন্য বাংলাদেশকে অবশ্যই বৃহৎ কোনো তৃতীয় শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সেই সাথে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক জোটের সদস্য হতে হবে। কিন্তু ভারতের ভয়ে ভীত হয়ে চট জলদি চীন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো একটি দেশের কোলে ওঠাটা হবে মারাত্মক ভুল।
তীক্ষ্ণ কূটনীতি ও সামরিক শক্তিমত্তা দিয়ে আমাদের নিজেদের সার্বভৌমত্ব নিজেদেরকেই রক্ষা করতে হবে। আর সেই সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। ভারত খুব চমৎকারভাবে তার বন্ধু বদল করছে। যেমন 2001 থেকে 2021 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারত দহরম মহরম বজায় রেখেছিল। অতঃপর 2022-23 সাল নাগাদ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া থেকে বেশ সস্তায় ভারত তেল ক্রয় করে এবং তা অপর বিদেশি বাজারে বিক্রি করে বেশ পয়সা কামিয়েছে। এই মধু খাওয়ার পর ভারত আবার সুযোগ বুঝে এখন এই 2025 সালে চীনের কোলে উঠতে মরিয়া হয়েছে। সুতরাং বাংলাদেশকে ক্ষণে ক্ষণে পরিবর্তিত বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখতে হবে তীক্ষ্ণভাবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।